জাস্ট একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার বাড়িতে একটা বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে। আপনি নিজে গিয়ে আপনার পাড়ার এক প্রতিবেশীকে নিমন্ত্রণ করে এলেন, কিন্তু সেই প্রতিবেশী আপনার মুখের ওপর বলে দিল, আমি তোমার বাড়িতে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আগে তোমার বাড়ি থেকে ওই লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো, তারপর আমি যাব। শুনে কতটা উদ্ধত আর অহংকারী মনে হচ্ছে, তাই না? কিন্তু দাদা, ঠিক এই সেম টু সেম ঘটনাটাই এখন ঘটছে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে। আগামী সেপ্টেম্বরে ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশগুলোর মেগা ইভেন্ট ব্রিক্স সামিট। ভারতত বড় দাদার মতো প্রতিবেশী বাংলাদেশকে সেখানে আসার জন্য ভিআইপি আমন্ত্রণ পাঠিয়েছে, কিন্তু ঢাকা থেকে সোজা সবটা শর্ত দেওয়া হয়েছে। আগে শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দিন, তারপর আমরা ভারতে যাওয়ার কথা ভাবব। জাস্ট ভাবুন, ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতকে শর্ত। কিন্তু এই ইগোর লড়াইয়ে আসলে ক্ষতিটা কার হচ্ছে? ভারত কি আদৌ ভয় পাচ্ছে, নাকি এই একটা ভুলের জন্য পুরো বাংলাদেশ একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ বা সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে? সিট বেল্ট শক্ত করে বেঁধে নিন, কারণ আজকের ভিডিওতে ভারত বাংলাদেশের এই হাই ভোল্টেজ জিওপলিটিক্যাল থ্রিলারের আসল পর্দা ফাঁস করব আমরা। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে বুঝতে হবে এই ব্রিক্স জিনিসটা আসলে কি। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং সাউথ আফ্রিকা, বিশ্বের এই শক্তিশালী অর্থনীতিগুলো মিলে তৈরি করেছে ব্রিক্স। আগামী সেপ্টেম্বর মাসে আমাদের দেশ ভারতে এই ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই সম্মেলনে পুতিন, শি জিনপিং থেকে শুরু করে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা ভারতে আসবেন। এখন মজার ব্যাপার হলো, বাংলাদেশ কিন্তু এই ব্রিক্সের কোনো মেম্বার বা সদস্য দেশ নয়। তা সত্ত্বেও ভারত নিজের নেইবারহুড ফার্স্ট পলিসির অধীনে একজন প্রতিবেশী হিসেবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সম্মেলনে স্পেশাল গেস্ট হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু সেই আমন্ত্রণের জবাবে তারেক রহমান যে শর্ত চাপিয়েছেন, সেটা পুরো জিওপলিটিক্যাল সমীকরণকে উল্টে দিয়েছে। তারেক রহমান সাহেব পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে হস্তান্তর করছে, ততক্ষণ তিনি ভারতের মাটিতে পা রাখবেন না। তার দাবি, একজন দাগী আসামি যাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, তাকে ভারত কেন আশ্রয় দিয়ে রেখেছে? হাসিনাকে ফেরত না দিলে ভারতের সাথে কোনো সম্পর্ক স্বাভাবিক হবে না। এবার ভারতের রিয়াকশনটা কি? ভারত সরকার জাস্ট একটা মুচকি হাসি দিয়ে পুরো ব্যাপারটাকে ইগনোর করেছে। ভারতের দিক থেকে দেখলে, তারেক রহমান যদি এই সামিটে না আসেন, তাহলে ভারতের এক পয়সারও ক্ষতি নেই। ভারত এই ব্রিক্স সামিটে হোস্ট, সেখানে বিশ্বের সবথেকে শক্তিশালী নেতারা আসছেন। বাংলাদেশ সেখানে না এলে ভারতের গ্লোবাল ইমেজে একটা আঁচড়ও পড়বে না। ভারত তার প্রতিবেশী ধর্ম পালন করেছে, আমন্ত্রণ জানিয়েছে। এখন অতিথি যদি ইগো দেখিয়ে না আসে, তাহলে ক্ষতিটা সম্পূর্ণভাবে সেই অতিথিরই। কিন্তু আসল টুইস্টটা হলো এখানেই। তারেক রহমান সাহেব যদি সত্যি সত্যি ইগোর বশবর্তী হয়ে ভারতে না আসেন, তাহলে বাংলাদেশের ঠিক কতটা ক্ষতি হবে জানেন? খাপায় কলমে হিসেব করলে সেই ক্ষতির পরিমাণ শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। দেখুন, সোশ্যাল মিডিয়ায় কিবোর্ড ওয়ারিয়র হয়ে ইন্ডিয়া আউট বা ভারত বয়কট করা খুব সহজ, কিন্তু দেশ চালানোটা অত সোজা নয়। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা রীতিমতো খাদের কিনারে ঝুলছে। তাদের দেশে চরম বিদ্যুৎ সংকট, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, গ্যাস নেই, কয়লা নেই, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। তারেক রহমান যদি ভারতে আসতেন, নরেন্দ্র মোদীর সাথে যদি তার একটা 1-to-1 বৈঠক হতো, তাহলে তিনি হয়তো ভারতের কাছে কিছু সাহায্য চাইতে পারতেন। ভারতের কাছে সস্তায় বিদ্যুৎ, চাল, ডাল, তেল, গ্যাস এই সব কিছুর জন্য একটা নেগোসিয়েশন বা চুক্তি করতে পারতেন। শুধু তাই নয়, সবথেকে বড় ইস্যু হলো জল বন্টন। সামনেই গঙ্গা চুক্তি এবং তিস্তা চুক্তির মতো লাইফ অ্যান্ড ডেথ ইস্যুগুলো নিয়ে ভারতের সাথে আলোচনা করাটা বাংলাদেশের জন্য বাঁচার লড়াই। ব্রিক্সের মঞ্চে দাঁড়িয়ে তিনি ভারতের পাশাপাশি অন্যান্য দেশের রাষ্ট্রনেতাদের কাছেও বাংলাদেশের জন্য ফান্ডিং বা সাহায্য জোগাড় করতে পারতেন। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক ইগো আর হাসিনাকে ফেরত চাই এই জিগির তুলে তিনি পুরো দেশের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। ভারত ছাড়া বাংলাদেশের অর্থনীতি যে এক পাও এগোতে পারবে না, এই চরম বাস্তবটা হয়তো ঢাকা বুঝেও বুঝতে চাইছে না। এখানেই শেষ নয়, সবথেকে বড় বিপদটা কিন্তু ইকোনমি নয়। সবথেকে বড় বিপদটা ঘাপটি মেরে বসে আছে বাংলাদেশের ঠিক ভেতরেই। আর তারেক রহমান এখন এমন এক চক্রব্যূহতে ফেসে গেছেন, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই তার জানা নেই।
তারেক রহমান সাহেব যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে গদিতে বসেছেন তখন থেকেই তিনি একটা বিশাল প্রেসার কুকারের মধ্যে আছেন। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে জামায়াতে ইসলামী এবং অন্যান্য উগ্র মৌলবাদী শক্তিগুলো মারাত্মকভাবে অ্যাক্টিভ হয়ে উঠেছে। এই জামায়াত চরম ভারত বিরোধী। তারা ভারতকে দু চোখে দেখতে পারে না এবং তাদের আইডিওলজি সম্পূর্ণভাবে উগ্রবাদের ওপর ভিত্তি করে তৈরি। তারেক রহমান সাহেব খুব ভালো করেই জানেন যে বাংলাদেশ চালাতে গেলে ভারতের সাথে সম্পর্ক রাখতেই হবে, কিন্তু তিনি যদি ভারতের ব্রিক্স আমন্ত্রণে সাড়া দিয়ে দিল্লি চলে আসেন তাহলে পরের দিনই এই জামায়াত এবং মৌলবাদীরা পুরো বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেবে। তারা বলবে তারেক রহমান ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। দেশের ভেতরে এই অস্থিরতা সামাল দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে সরকারের নেই। আবার উল্টো দিকে দেখুন, শেখ হাসিনা দেশ ছাড়লেও বাংলাদেশে আওয়ামী লীগের বিশাল একটা ভোট ব্যাংক কিন্তু ভ্যানিশ হয়ে যায়নি। দেশের অন্তত 20 থেকে 30% মানুষ এখনও কোর আওয়ামী লীগের সাপোর্টার। তারা এখন চুপ করে আছে ঠিকই, কিন্তু যখন অর্থনীতি পুরোপুরি ক্র্যাশ করবে, যখন মানুষের পেটে ভাত থাকবে না, তখন এই আওয়ামী লীগের নীরব সমর্থকরাও রাস্তায় নেমে আসবে। একদিকে ভারত বিরোধী উগ্র জামায়াত, অন্যদিকে আওয়ামী লীগের বিশাল সমর্থন, আর মাঝখানে দিশেহারা বিএনপি সরকার। তারেক রহমান যদি ভারতের সাহায্য নিয়ে দেশের অর্থনীতিকে স্টেবল বা স্থিতিশীল করতে না পারেন, তাহলে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার শুরু হয়ে যেতে পারে। আর সেই আগুন জ্বললে তার আঁচ থেকে কেউ বাঁচতে পারবে না। এখন অনেকেই বলতে পারেন, ভারত সাহায্য না করলে কি হয়েছে, চীনের তো টাকার অভাব নেই, বাংলাদেশ তো চীনের কাছে সাহায্য চাইতে পারে। একদম ঠিক কথা। তারেক রহমান যদি ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে চীনের দিকে ঝোঁকেন, তাহলে চীন 2 হাত বাড়িয়ে বাংলাদেশে ইনভেস্ট করতে আসবে। কিন্তু দাদা, চীনের ইতিহাসটা একটু ঘেঁটে দেখুন। চীন যখন কোনো দেশকে সাহায্য করে তখন তারা সেই দেশটাকে গিলে খায়। পাকিস্তান আর শ্রীলঙ্কার অবস্থা দেখুন। চীনের ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদে পড়ে এই দেশগুলো আজ ভিখারি হয়ে গেছে। বাংলাদেশও যদি চীনের ঋণের ফাঁদে পা দেয়, তাহলে তাদের অবস্থাও শ্রীলঙ্কার মতো হতে বাধ্য। আর সবথেকে বড় কথা, ভারত কি চুপ করে বসে বসে দেখবে যে চীন বাংলাদেশের মাটিতে এসে ঘাঁটি গাড়ছে? একদমই নয়। বাংলাদেশের ঠিক ওপরেই রয়েছে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ অত্যন্ত সেন্সিটিভ একটা জোন। সেখানে চীনের প্রেজেন্স ভারত কখনোই বরদাস্ত করবে না। তারেক রহমান যদি চীনকে বাংলাদেশে এন্ট্রি দেন, তবে ভারত তার সর্বশক্তি দিয়ে তার কাউন্টার করবে, আর 2 হাতির লড়াইয়ে মাঝখান থেকে পিষে মরবে বাংলাদেশ। আন্তর্জাতিক কূটনীতিতে রিয়েলিজম বা বাস্তববাদ বলে একটা কথা আছে। আপনি আপনার দেশের ভেতরে যতই পলিটিক্স করুন না কেন, ফরেন পলিসি বা বিদেশ নীতির ক্ষেত্রে আপনাকে আপনার দেশের স্বার্থ সবার আগে দেখতে হবে। তারেক রহমান সাহেব নিজের দেশের কট্টরপন্থীদের খুশি করার জন্য, নিজের গদি বাঁচানোর জন্য ভারতের মতো একটা গ্লোবাল সুপার পাওয়ারের আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে যে রাজনৈতিক ভুলটা করছেন, তার মাসুল কিন্তু গুনতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে। ভারত ব্রিক্সের মঞ্চে দাঁড়িয়ে সারা বিশ্বকে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দেবে, দেখুন আমরা বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম, কিন্তু ওরা ইগো দেখিয়েছে। এর ফলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ পুরোপুরি একঘরে হয়ে পড়বে। সবশেষে একটা কথাই বলার, রাজনীতিতে সাময়িক হাততালি কুড়োনোর জন্য নেওয়া সিদ্ধান্ত অনেক সময় দেশের ভবিষ্যতের জন্য আত্মঘাতী হয়ে দাঁড়ায়। হাসিনাকে ফেরত পাওয়ার এই অবাস্তব জিগির তুলে বাংলাদেশ আসলে নিজেদের পায়েই কুড়ুল মারছে। আপনাদের কি মনে হয়, তারেক রহমান সাহেবের কি উচিত ছিল দেশের ইকোনমি বাঁচানোর জন্য ইগো সরিয়ে রেখে ভারতে আসা, নাকি দেশের ভেতরের জামায়াতের ভয়ে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই রাজনৈতিক দিক থেকে ঠিক? আর ভারত ছাড়া বাংলাদেশের অর্থনীতি কি আদৌ আগামী কয়েক বছর সার্ভাইভ করতে পারবে? আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। আজকের আলোচনা এই পর্যন্তই। আন্তর্জাতিক খবরের এমন নিখুঁত, ডিপ এবং সহজ জিওপলিটিক্যাল বিশ্লেষণ বাংলায় পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, দেশের সুরক্ষার খোঁজ রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।